উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। মধ্যরাতের পর যে কোনো সময় যাবেন কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস। সংসদ নির্বাচনের জন্য বিএনপির আরো 36 প্রার্থীর নাম ঘোষণা মির্জা ফখরুলের। মোট হল 272টি আসনের। ইসিতে বিএনপি নেতারা যথাসময়ে তফসিল ঘোষণার দাবি। কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না ঘটে, সতর্ক থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখতে পুলিশ সুপারদের নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই গণহত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পলকের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, আপিল বিভাগের রায়। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা প্রশ্নে দ্বিধাবিভক্ত রায় হাইকোর্টের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার রাজকীয় বিমানবহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানান ডাক্তার জাহিদ। আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি থাকবেন 16 জন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা 2টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের 6 সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডাক্তার জাহিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছে তার সাথে। নাবিল, লন্ডনে যাবার জন্য বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স কখন যাত্রা করবে তা জানতে পেরেছেন কি? আমরা যেটা আসলে জানতে পেরেছি যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা আজকে রাতের মধ্যেই এসে পৌঁছাবে এবং তারপর খুব সম্ভবত আসলে ভোরের দিকে বেগম জিয়াকে নিয়ে সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে। এখন আসলে সেই অপেক্ষায় এবং বিএনপির পক্ষ থেকে আসলে যেটি জানানো হয়েছে যে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং বেগম জিয়ার সাথে তার চিকিৎসক দলের কয়েকজন সদস্য এবং পরিবার সহ আসলে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে প্রয়োজনীয় সকল ধরনের
চিকিৎসা সেবা রয়েছে, যদি যে কোনো ধরনের জরুরি প্রয়োজনে তাকে সেই সেবা দেওয়ার জন্য তার সাথে তার যে চিকিৎসক দল, সেই চিকিৎসক দলের যারা সদস্য তারাও সেখানে আসলে থাকবেন। সব মিলিয়ে যেটি আসলে এই মুহূর্তে আসলে বিএনপি অনেক নেতাকর্মী আসলে এখানে এসেছেন আপসীর নেত্রীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর জন্য। তারাও কিন্তু আসলে অপেক্ষা করছেন তারা আসলে কখন যাবেন। এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু বিএনপি নেতাকর্মীদের তারা কিন্তু এখানে আছেন এবং 27 তারিখ থেকে বেগম জিয়াকে সিসিউতে রাখা হয়েছে এবং চিকিৎসক দল, চীন থেকে আসা চিকিৎসক দল এবং লন্ডন থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি তিনি কিন্তু সকল তার স্বাস্থ্য পরীক্ষা করে এই সিদ্ধান্ত দিয়েছেন যে তাকে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন, একটি এয়ার যাত্রার একটি চাপও রয়েছে। তো সব মিলে আসলে ধারণা করা যাচ্ছে যে তার এখন শারীরিক অবস্থা অবশ্যই স্থিতিশীল এবং তিনি এই যাত্রাটি ধকল নিতে পারবেন। এই কারণে আসলে তাকে নিয়ে যাওয়ার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাবা নাবিল, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুদৃঢ় করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যেই বিডিআরবি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধার প্রাপ্য, সহযোগিতার প্রাপ্য সবগুলোই ওনাকে দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে নরসিংদীতে। দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজশাহীতে। দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে এতে বক্তব্য দেন বিএনপি নেতা জুলফিকার নাইম মুস্তফা বিস্ময়। এদিকে বিএনপি নেত্রীর সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারায়। বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম এই দোয়া মাহফিলের আয়োজন করেন। অন্যদিকে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে। এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া পড়ানো হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটে। এতে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের প্রেস কোঅর্ডিনেটর শামসুদ্দিন দিদার। চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দোয়া মাহফিল করেছেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় 36 প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে 300 আসনের মধ্যে মোট 273টি আসনের প্রার্থী ঘোষণা করল দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। গোলাম মহিনুল হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। নির্বাচন কমিশনও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শীঘ্রই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। এরই মধ্যে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে।
সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল তারা, এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে তফসিল চায় বিএনপি। তফসিল পেছালে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিতে চায়, তাই যথাসময়ে নির্বাচন চায় দলটি। বিএনপি নির্বাচনী প্রক্রিয়া আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নজরুল ইসলাম খান। এ সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। নজরুল ইসলাম খান বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো, এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে, তাই যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এই বিষয়ে সিইসিকে নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময় তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। খুব দ্রুত উনি সুস্থ হবেন এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। বিএনপির মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরে একজনও আসবে না। বিকেলে রাজধানীর ধূপখোলা গ্যান্ডারিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তিনি বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এমন নজির ইতিহাসে বিরল। অতীতে বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু খালেদা জিয়ার মতো আপসহীন ও সাহসী নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায় বলে উল্লেখ করেন। ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি রচনা না করতেন তাহলে 2024 সালের গণঅভ্যুত্থান সম্ভব হতো না। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হরানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি।
নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখার জন্য লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে সেজন্য পুলিশ সুপারদের বারবার সতর্ক করেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই। কিন্তু 2 বছরতে এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনেই এটার সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। এই 2 বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছো, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই ওইটা এভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট, সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শত বর্ষ ধরে এদেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের পরিবর্তনে জুলাই শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে জেলার পুলিশ প্রধানদের। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে, আমরা বসে থাকবো না। তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটাই আমাদের দায়িত্ব। আমার পক্ষে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে দাবি প্রসিকিউশনের। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মাঝে মধ্যেই বন্ধ রাখা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট। আন্দোলনকারীদের দমন ও নির্যাতন করতে উদ্দেশ্যমূলক পদক্ষেপ হিসেবে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বৃহস্পতিবার 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে
সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন। আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় ওনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS-এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছেন। এদিন জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদনুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে এই রায় দিয়েছে। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেয়। রায় বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। আজ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন অ্যাটর্নি জেনারেল। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। যখন আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন মানুষ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন, তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট পাওয়ার, দ্যাট ইজ দ্য লিগ্যাল পাওয়ার, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। 2 সদস্যের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অন্যদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এই রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারীর আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন, দ্বিধাবিভক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই রায় দেয়া হয়। জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না, আগানোর সুযোগ নেই। তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে।
নির্বাচনী প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে আগামী 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় পশু সাদকা ও দোয়া করা হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। নানা নির্যাতনেও তাকে সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। পুরো জাতিসহ আন্তর্জাতিক সম্প্রদায় তার সুস্থতার জন্য দোয়া করছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে দোয়া এবং প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে। একত্রিশ দফা দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখা যায়, গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক মানে আমাদের কি কর্মসূচিগুলো নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, সে বিষয়গুলি আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে পরে কি উদ্যোগ আমরা গ্রহণ করব, কি কর্মসূচি আমরা গ্রহণ করব। এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, প্রতিষ্ঠানকে সচল রেখে ব্যক্তির অপরাধের বিচার করা হবে। বৃহস্পতিবার রাজধানীর বিডা মিলনায়তনে বিদেশি বিনিয়োগের পর পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে 1.25% প্রণোদনা দেবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে, তখন ইন্টারেস্ট রেট 8-এ আনা সম্ভব হবে। তথ্য লুকানোর আগে যে খেলাপি 9% থেকে বেড়ে 35% হয়েছে, মার্চে তা 10% কমানো সম্ভব বলে জানান গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হবে। ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না বলে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, দেশে যে হারে সড়কে জমি অধিগ্রহণ করা হচ্ছে তাতে একসময় কবরের জায়গাও পাওয়া যাবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। মধ্যরাতের পর যে কোনো সময় যাবেন কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস। সংসদ নির্বাচনের জন্য বিএনপির আরো 36 প্রার্থীর নাম ঘোষণা মির্জা ফখরুলের। মোট হল 272টি আসনের। ইসিতে বিএনপি নেতারা যথাসময়ে তফসিল ঘোষণার দাবি। কোন ধরনের পক্ষপাতিত্ব যেন না ঘটে, সতর্ক থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখতে পুলিশ সুপারদের নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই গণহত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পলকের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, আপিল বিভাগের রায়। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানি চুক্তির বৈধতা প্রশ্নে দ্বিধাবিভক্ত রায় হাইকোর্টের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।